আমার চ্যানেলের এই বছরের প্রথম ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই বছর আপনাদের সকলের ইচ্ছে, মনের বাসনা যেন পূর্ণতা পায়, এই কামনা নিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। নমস্কার, আমি অনুভব মাইতি। বিগত কয়েকদিন ধরে টিভি চ্যানেল, সোশ্যাল মিডিয়া জুড়ে যে টপিকটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে, সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছেছে, তার মধ্যে অন্যতম দুটি হলো, এক, মাননীয় কুণাল ঘোষ বাবু উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতাজির সাথে তুলনা করেছেন, এবং আরও একটি ঘটনায় এই কুণালবাবু সেই সব শিল্পীদের বয়কট করার ডাক দিয়েছেন যারা আরজিকর আন্দোলনে সবচেয়ে বেশি সামনের সারিতে দাঁড়িয়ে আন্দোলন করেছে, প্রোটেস্ট করেছে, অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। আমি একটা একটা করে কথা বলবো। তবে প্রথমে যে কথাটা সবচেয়ে বেশি বলা প্রয়োজন, কুণাল ঘোষ মহাশয় সময় অসময়ে এই কথাগুলি টিভি চ্যানেলে বাইট দিতে গিয়ে এমন কিছু মন্তব্য করেন, ইচ্ছাকৃতভাবে করেন, যাতে তিনি কয়েক মাস ধরে কিংবা কয়েক দিন ধরে খবরে থাকতে পারেন। তার মধ্যে অন্যতম একটি, খুব ক্যালকুলেটিভভাবে উনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি নেতাজির থেকেও বেশি সাফল্য পেয়েছেন। দেখুন, এই সমস্ত স্টেটমেন্টের বিরোধিতা করা মানেই কোথাও না কোথাও এইসব ভাঁড়কে, এইসব জোকারকে ভ্যালিডেশন দিয়ে দেওয়া। এবং এই বক্তব্যগুলি যদি টিভি চ্যানেল না দেখাতো, যে কটি হাতে গোনা টিভি চ্যানেল দেখিয়েছে তারা যদি এইগুলো নিয়ে কথা না বলতো, তাতেই মনে হয় পশ্চিমবঙ্গের রাজনীতির পরিসরটা আরও বেশি সুস্থ, স্বাভাবিক, সহজ সরল হতে পারত। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানটা যে নিচে নামছে, তার মধ্যে অন্যতম একজন এই কুণাল ঘোষ। দেখুন, আমি যে এর জন্য কুণাল ঘোষকেও দোষ দেব তাও নয়। কুণাল ঘোষ মহাশয় যদি দুদিন টিভিতে নিজের মুখটা দেখতে না পান, তাহলে হয়তো উনি ফ্রাস্ট্রেশনে আবার কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড অ্যাটেম্পটও করতে পারেন। তাই টিভি চ্যানেলগুলোকেও কোথাও না কোথাও বাধ্য হয়ে এনার মুখকে দেখাতে হয়। তবে বাংলার যে লিডিং চ্যানেলগুলো আছে, তারা যদি আস্তে আস্তে এই মানুষটিকে বয়কট করতে পারে, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরটা আরেকটু আমরা বেটার করতে পারবো, এই সমস্ত মানুষের এই ভাড়ামোগুলোকে যদি আমরা মানুষের সামনে তুলে না আনি। আবার তা না করলেও আবার একটা নতুন বিপদ, কারণ কুণাল ঘোষ, যেমন বললাম, টিভিতে যদি নিজের মুখ দুদিন নাই দেখতে পান, তাহলে উনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা জীবন্ত লাশ হয়ে ঘুরবেন। কিন্তু তোমরা কি জানো আমি একটা জীবন্ত লাশ? সেক্ষেত্রে টিভি চ্যানেলগুলোরও কিছু বাধ্যবাধকতা আছে। যাই হোক, মেন টপিকে আসি। আমি এই ভিডিওতে যুক্তি দিয়ে, ব্যাখ্যা দিয়ে কুণাল ঘোষের এই মন্তব্যের বিরোধিতা করব না, একেবারেই করব না। কোন মন্তব্য? যে সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী। বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ, কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে কোথায় কার সঙ্গে কিসের তুলনা করতে হবে, তা তো এই ভাঁড়কে বা যে ক্লাস 10 পাস করেছে তাকে তো আর নতুন করে বোঝানো সম্ভব নয়। দেখুন, শিক্ষা একটা গুরুত্বপূর্ণ জিনিস। যারা আমার আজকের এই ভিডিও দেখছেন, আমার থেকে বয়সে ছোট কিংবা আমার থেকে বয়সে বড়, যাদের ছেলে মেয়ে, সন্তান কিংবা নাতি নাতনি আছেন, তাদেরকে যতটা পারেন শিক্ষা দিন। কারণ শিক্ষা এমন একটা জিনিস যেটা না পেলে মানুষ শেষ বয়সে কুণাল ঘোষ হয়ে যায়। তাই শিক্ষা দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি কুণাল ঘোষ ক্লাস 10 পাস না ফেল সেটাও এখনো কেউ সিওরিটি দিয়ে বলতে পারে না। এখন জেনে নেওয়া যাক ইতিহাস কি বলছে। কুণাল ঘোষ এরকম একটি মন্তব্য দেওয়ার পরে যখন সমালোচনার ঝড় উঠে, উনি তখন ওনার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়ে বলেন, যে যাই বলুক আমার ঘোড়ার ডিম। যাই হোক, আমরা ইতিহাসটাকে একবার দেখে নিই। ইতিহাস কি বলছে, কুণাল ঘোষ কি বলছেন, ইতিহাস কি বলছে, আমরা কি বলছি, সবকিছু জেনে নিয়ে তারপরে কথা বলাই ভালো। কংগ্রেসের সাথে মতবিরোধের পরে সুভাষচন্দ্র বসু 1939 সালে নিজের ফরওয়ার্ড ব্লক তৈরি করেন, এবং তারপরে উনি ফরওয়ার্ড ব্লকটাকে যে বৃদ্ধি করার, বড় পরিসরে, রাজনৈতিক পরিসরে ফরওয়ার্ড ব্লককে নিয়ে লড়াই করার খুব একটা সময় পাননি। কারণ 1940 সালেই ওনাকে আবার গৃহবন্দী করে দিয়েছিল ইংরেজরা। তারপরেও উনি গৃহবন্দী অবস্থা থেকে পালিয়ে আফগানিস্তানে গেছিলেন, সেখান থেকে বিভিন্ন সময় বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন। তার লক্ষ্য ছিল, সুভাষচন্দ্র বসুর লক্ষ্য ছিল, দেশকে ইংরেজদের হাত থেকে শাসন মুক্ত করা। সুভাষচন্দ্র বসুর কখনো লড়াই এইটা নিয়ে ছিল না যে আমাকে কংগ্রেসকে রাজনৈতিক পরিসরে হারিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়তে হবে। সুভাষচন্দ্র বসুর প্রথম এবং শেষ লক্ষ্য ছিল দেশকে স্বাধীন করা। কিন্তু কুণাল ঘোষ বাবু, উনি ইতিহাসের বই 2-3টে লিখেছেন বলেই আমার বিশ্বাস, তিনি বলছেন যে যেহেতু
সুভাষচন্দ্র বসু কংগ্রেসকে হারিয়ে তার দলকে সামনের সারিতে আনতে পারেননি, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুভাষচন্দ্র বসু ব্যর্থ কোনো না কোনোভাবে। দেখুন, কালকে হয়তো কুণাল ঘোষবাবু এটাও বলে দিতে পারেন যে ফিরহাদ হাকিম বলে যে মানুষটি আছেন, তিনি 2021 সাল থেকে 2024 সাল অবধি কলকাতার মেয়র আছেন এবং আশা করি ভবিষ্যতেও থাকবেন। সেক্ষেত্রে নেতাজি সুভাষচন্দ্র বসু মাত্র 1 বছর মেয়র ছিলেন, সেক্ষেত্রে ফিরহাদ হাকিম সুভাষচন্দ্র বসুর থেকে বেশি সাকসেসফুল, আমরা এটাও শুনতে পারি। কিংবা আমরা এটাও শুনতে পারি সুভাষচন্দ্র বসু 11 বার জেল খেটেছেন আর কুণাল ঘোষ 1 বার জেল খেটেছেন, সেক্ষেত্রে কুণাল ঘোষ সুভাষচন্দ্র বসুর থেকে বেশি সাকসেসফুল। কখন কার সাথে কোন বিষয় তুলনা করা উচিত এবং উচিত নয় তাও এই ভাঁটটার মাথায় থাকে না। উনি আবার কোন দিন না বলে বসেন নেতাজিও এতগুলো দেশ ঘুরেছেন, আমিও বিভিন্ন সময় বিভিন্ন দেশ ঘুরেছি। বা নেতাজি বিভিন্ন সময় দেশ ঘুরেছেন, দেশ ঘুরে তার প্রধান লক্ষ্য ছিল বিদেশে বসে দেশকে স্বাধীন করা, বিদেশের মাটি থেকে বসে ওই কাজটি করছিলেন। আর কুণাল ঘোষ নাকি বিদেশে গিয়ে চামচ টামচ চুরি করতেন শুনেছি। আমার বিশ্বাস উনি এগুলো করবেন না, তাও ওই লোকের মুখে শোনা আর কি। যাই হোক, এই এড়ে বাছুরের কাছ থেকে যদি দুদিন পর এরকমও কিছু মন্তব্য আপনারা শুনেন, তাতেও আপনি অবাক হবেন না, এবং আরও বেশি অবাক হবেন না যদি নিউজ চ্যানেলগুলো এই জিনিসটাকে বারবার আপনাদের সামনে ক্যারি ফরওয়ার্ড করতে থাকে। সুভাষচন্দ্র বসু 11 বার জেল খাটার পরেও একটা মানুষ যখন দেশ বিদেশ গিয়ে দেশের স্বাধীনতার জন্য দেশের বাইরে থেকে লড়াই করছেন, ইংরেজদের চোখের আড়ালে থেকে দেশকে স্বাধীন করার একটা অসম যুদ্ধে উনি নেমেছিলেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবন দশায় জেল কেমন দেখতে হয় উনি সেটাও জানেন না হয়তো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএম এর আমলে এত আন্দোলন করার পরেও ওনাকে একবারের জন্য কখনো জেলে যেতে হয়নি। কেই বা বলতে পারে 1947 সালের পরে সুভাষ বোস যদি আবার দেশে ফিরতেন, আমার বিশ্বাস উনি বেঁচে ছিলেন তাই এই কথাটা বলছি, যে উনি যদি দেশে ফিরে আসতেন তাহলে কেই না বলতে পারতো উনি কংগ্রেসকে হারিয়ে দেশের সর্ববৃহত্তম একটি পার্টি হতে পারতেন এবং উনি দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। কিন্তু সেই সুযোগটা সুভাষচন্দ্র বসুর হাতে ছিল না। দেখুন, 1993 সালে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশের হাতে মার খেয়েছিলেন, লাঠি খেয়েছিলেন, ঈশ্বরের অনেক কৃপা যে ওনার কিছু হয়নি, উনি বেঁচে আছেন, উনি জীবিত আছেন, উনি সুস্থ আছেন। সেদিন যদি ওনার মামাটি মানুষ হয়ে যেত, উনি রাজনৈতিকভাবে আজকে এতটা সফল হতে পারতেন। তাই কখন কোথায় কার সাথে তুলনা করতে হয়, কি বিষয়ে তুলনা করতে হয়, এই মানুষটিকে বোঝানো যায় না। আমার নিজেরই খারাপ লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এখন সুভাষচন্দ্র বসুকে নিয়ে দুপাশে রেখে দাঁড়িপাল্লায় রেখে তুলনা করতে হচ্ছে। একটি মানুষের মাথা থেকে দিন দিন যে শুধু চুল নয় বুদ্ধিগুলো উঠে যাচ্ছে, তার প্রমাণ এই কুণাল ঘোষ। আমি ব্যক্তিগতভাবে কুণাল ঘোষকে ফেসবুকে খুব ফলো করি, মানে উনি বিভিন্ন জায়গায় গিয়ে ক্রিকেট খেলেন, ক্রিকেটের ওনার শটগুলো খুব ভাল লাগে, মানে কখন কভার ড্রাইভ মারছেন, কখন স্কোয়ার কাট মারছেন। আমার মনে হয়েছিল সচিন টেন্ডুলকারের পরে যদি ভারতবর্ষে কোনো বড় খেলোয়াড় থেকে থাকতো তা হলো কুণাল ঘোষ। মানে উনি যদি ক্রিকেটের দিকে যেতেন, সচিন টেন্ডুলকারের থেকেও বেশি রান পেতেন আন্তর্জাতিক ক্রিকেটে। কিন্তু একদিন আমার ভুল ভেঙে গেল যখন এই কুণাল ঘোষ একটি বল খেলতে গিয়ে কুণাল ঘোষ নিজের উইকেটেই লাগিয়ে ফেলেন, নিজের উইকেটে। আপনি ভিডিওটা দেখে নিন, তারপরে আপনারা বুঝবেন। দেখুন, কুণাল ঘোষের মতো এত বড় একটি ভালো ব্যাটসম্যান, আমার চোখে একটি দেখা বড় ব্যাটসম্যানকে একটি বোলার বল বিট করে কুণাল ঘোষের উইকেটে বল লাগিয়ে দিচ্ছেন, মানে আমি নিশ্চয়ই সেই বোলারকে কখনো ব্রেট লির সাথে তুলনা করব না। ঠিক তেমনই কুণাল ঘোষেরও বোঝা উচিত কখন কার সাথে কি নিয়ে তুলনা করতে হয়। ইউ ক্যান নট কম্পেয়ার অরেঞ্জেস উইথ অ্যাপেল। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, নেতাজি সুভাষচন্দ্র বসু মুখ্যমন্ত্রী হতে পারেননি কখনো, তাই সুভাষচন্দ্র বসুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সফল। এই গর্ধবটাকে কে বোঝাবে যে সুভাষচন্দ্র বসু কখনো মুখ্যমন্ত্রী হতে চাননি, সুভাষচন্দ্র বসু কখনো টানা মেয়র হতে চাননি, সুভাষচন্দ্র বসু কখনো কংগ্রেসের সাথে লড়াটাই তার প্রধান লক্ষ্য ছিল না। দেখুন, এটা হলো খিল্লির টপিক, এটার পশ্চিমবঙ্গের রাজনীতির সাথে কোনো লেনা দেনা নেই। একটি মানুষ ফুটেজ খাওয়ার জন্য চ্যানেলে এসেছিলেন, তাকে আমরা এভাবেই ফুটেজ দিলাম। সেকেন্ড যে টপিকটা যেটা নিয়ে কুণাল ঘোষ কথা বলেছেন, যে শিল্পীদের বয়কট করার কথা, সে বিষয় নিয়ে একটু সিরিয়াস আলোচনা করা যেতে পারে। এক্ষেত্রে কুণাল ঘোষ যা বলেছেন তার সাথে আমি একমত। আমি কোনো খিল্লি না করেই বলছি, আমি একমত। কুণাল ঘোষের যদি কখনো মনে হয়েছে যে ওনার দলকে কেউ বা কারা অপমান করেছে, একসময় অপমান করেছে, তাহলে সেই শিল্পীরা দলের কোনো অনুষ্ঠানে সেই শিল্পীদের
যদি না ডাকা হয় তাতে কোনো আপত্তি নেই, একজন আমি সাধারণ মানুষ হিসেবে আপত্তি করতে পারবো না। একটি দলের অভ্যন্তরীণ ব্যাপার তারা কোন শিল্পীকে ডাকবেন, তারা কোন শিল্পীকে ডাকবেন না। কিন্তু প্রবলেমটা এখানে দাঁড়ায় যখন ব্রাত্য বসুর মতো একজন মানুষ, যাকে আমি অন্তত কুণাল ঘোষের থেকে শিক্ষিত মনে করি, তার মুখ থেকে এরকম একটা স্টেটমেন্ট আসে যে সরকারি কোনো প্রোগ্রামে শিল্পীদের ডাকা যাবে না। দেখুন, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দলটা কারোর ব্যক্তিগত দল হতে পারে, কারোর পিসির দল হতে পারে, কিন্তু এই সরকারটা কারোর বাপের নয়। এই সরকারটা সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় চলে। হ্যাঁ, সময় অসময় কেউ বলেছেন চটি চাটা, কিন্তু চটি চাটা তো আর কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবেন না, তার সমর্থকদের বলেছেন। ধর্ষকদের গালে গালে জুতো মারো তালে তালে, এইটা বলার জন্যই কুণাল ঘোষের মতন মানুষরা যদি খেপে যায়, তাহলে বুঝতে হবে আসল ধর্ষক বা ধর্ষককে যারা আড়াল করছেন তারা কারা। তো এই শিল্পীদের সরকারি মঞ্চে যদি না ওঠানোর আবেদন করেন একজন রাজ্যের মন্ত্রী, প্রবলেমটা হয়ে দাঁড়ায় সেইখানে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি হাজার বিরোধিতা করি, তারপরেও ওনার যে বক্তব্য সেটাকে আমাকে ওয়েলকাম করতেই হচ্ছে। তবে আশ্চর্যজনকভাবে যে মানুষটি ডায়মন্ড হারবারে দিনের পর দিন বিরোধী দলের কর্মীদের খুন করে ছাপ্পা ভোট দিয়ে 7 লক্ষ ভোটে, গোটা দেশের মার্জিনের বৃহত্তম 7 লক্ষ ভোটে জিতে সাংসদ হয়, সেই লোকটার থেকেও যখন নৈতিক জ্ঞান শুনতে হয় তখনও জিনিসটা একটু হাস্যকর লাগে। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলেছেন সেগুলো ফেলে দেওয়ার নয়, আবার কুণাল ঘোষও যেগুলো বলছেন সেগুলো ফেলে দেওয়ার নয়। তবে এই কুণাল ঘোষের জ্ঞাতার্থে আমি এটাও বলে দিই, এই শিল্পীরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্টলি আক্রমণ এতটা করেননি যতটা আপনি জেল থেকে বেরোনোর সময় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। কখনো বলেছেন সারদার টাকা কালীঘাটের টালির চালার ঘরে রাখা আছে, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এরকম মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাইরেক্ট চোর বলার সাহস এখনো এই শিল্পীরা আরজিকর আন্দোলনের সময় কিন্তু একবারও দেখাননি। এরপরেও যদি আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলার পরেও যদি আপনি তৃণমূল কংগ্রেস দলে মুখপাত্র কিংবা বড় বড় পদে থাকতে পারেন, আমার বিশ্বাস এই শিল্পীদের মমতা বন্দ্যোপাধ্যায় একদিন আবার তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানে নিশ্চয়ই ডাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এই ভরসাটুকু আমার আছে। এর আরও একটি বড় কারণ হলো, একজন বড় শিল্পী, একজন বড় গায়ক যার নাম বাবুল সুপ্রিয়, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে কথায় কথায় বেগম বলে ডাকতেন, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গান লিখে বলেছিলেন কালীঘাটের টালির চালা ওই চোরেদের পাঠশালা, ওই মানুষটি যদি তৃণমূল কংগ্রেস দলে গিয়ে সরকারের একজন মন্ত্রী হতে পারেন, আমার বিশ্বাস আপনি যাদের নাম করে যেসব শিল্পীদের বয়কট করার কথা বলছেন তাদেরকেও একদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্তরে স্থান দেবেন। এবারে এটা আপনাদের উপরে ছেড়ে দিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মমর্যাদা কম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা করে দেওয়ার প্রবণতা বেশি। আর ব্রাত্য বসুর কথা অনুযায়ী যদি সরকারি অনুষ্ঠানে শিল্পীদের নাও ডাকা হয়, তাতেও যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা আমাদের সরকারের যে অনুষ্ঠানগুলো তাতে খুব একটা ক্ষতি হবে বা খুব একটা ভ্যাকেন্সি তৈরি হবে, তা তো আমি দেখতে পাচ্ছি না। কারণ রিসেন্টলি যে সরকারি অনুষ্ঠান ছিল সেখানে আমরা দেবের ওই হাঁড়ি গলায় ও মধু ও মধু গাইতে দেখলাম, কিংবা ব্রাত্য বসুর কোকিল কণ্ঠের যে গান শুনলাম, তাতে মনে হয় না সরকারি অনুষ্ঠানে ভবিষ্যতে আর কোনো শিল্পীদের দরকার হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।